আমরা গতদিন মোবাইল যোগাযোগ করেছিলাম। এখানে মোবাইল কমিউনিকেশন বলতে কি বুঝি? অর্থাৎ একটা স্থির একটা চলনশীল বা দুটো চলনশীল ডিভাইসের মধ্যে যোগাযোগ করার জন্য যে মাধ্যম তাকে বলছে মোবাইল কমিউনিকেশন সিস্টেম। তারপরে এটার ইউনিট গুলো দেখেছিলাম। তারপরে বলেছিলাম মোবাইল সেটের ধরন, সাধারণ মোবাইল সেট, স্মার্টফোন, ট্যাবলেট। আজকে দেখবো মোবাইল প্রযুক্তির প্রকারভেদ। মোবাইল প্রযুক্তি বা মোবাইল কমিউনিকেশনের জন্য আমাদের দুটা প্রযুক্তি খুব জনপ্রিয়। একটা হচ্ছে গিয়ে জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ। জিএসএম শব্দটার অর্থ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটা একটা ইউরোপিয়ান প্রযুক্তি। আর একটা হচ্ছে গিয়ে সিডিএমএ, হচ্ছে গিয়ে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। জিএসএম এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে জিএসএম ইউরোপের প্রযুক্তি হওয়ার কারণে পৃথিবীর অধিকাংশ দেশেই এটা ব্যবহার করা হয়। সেল এনকোডিং সিস্টেম। সেল এনকোডিং বলতে বোঝায় যখন তোমার সেলের মধ্যে থাকো তখন তোমার সেলের মধ্যে কিন্তু টাওয়ারে অনেকগুলা জায়গা থেকে সিগন্যাল আসে। একটা টাওয়ারের আন্ডারে তুমিও আছো, আমিও আছি, আরো 50 জন লোক আছে। এই 50 জন লোকের 50টা সিগন্যাল টাওয়ারের কাছে আসবে। এই টাওয়ার এই 50 সিগন্যালটাকে আলাদা করে কিভাবে দেখবে তাকে বলা হয় সেল এনকোডিং সিস্টেম। 50টা সিগন্যাল আসলে 50টাকে 50টার ব্যক্তি দেখাইতে হবে। এই দেখানোর প্রযুক্তি হচ্ছে গিয়ে সেল এনকোডিং সিস্টেম। এখানে সেল এনকোডিং সিস্টেম হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সেল এনকোডিং সিস্টেম হচ্ছে গিয়ে এফডিএমএ এবং টিডিএমএ। এফডিএমএ অর্থ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং টিডিএমএ অর্থ হচ্ছে গিয়ে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। জিএসএম এর ব্যবহৃত ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 900 মেগাহার্টজ থেকে শুরু করে 1800 মেগাহার্টজ পর্যন্ত। জিএসএম এর রোমিং সুবিধা পাওয়া যায়। রোমিং সুবিধা হচ্ছে গিয়ে যে তুমি যখন এক স্থান থেকে আরেক স্থানে যাও, সেই স্থানে যদি তোমার ওই অপারেটরের নেটওয়ার্ক না থাকে, তখন সেই অপারেটর ওইখানে বিদ্যমান অন্য কোন নেটওয়ার্কের সাহায্যে তোমাকে সার্ভিসটা চালু রাখে। এর নাম হচ্ছে গিয়ে রোমিং সুবিধা। মনে করো তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় গেছো। আমেরিকাতে তোমার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নাই। গ্রামীণ ফোন তোমাকে টেলিনরের সাহায্যে ওইখানেও সার্ভিসটা চালু রাখলো, তোমার সিমটা চালু রাখলো। এইটা হচ্ছে কি, তুমি টেলিনরের রোমিং নেটওয়ার্ক ব্যবহার করো, এটা হচ্ছে রোমিং সুবিধা পাওয়া যায়। ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা পাওয়া যায়। ফ্রিকোয়েন্সি হপিং সুবিধা হচ্ছে গিয়ে যখন ডাটা ট্রান্সমিট হয় তখন এরা প্রতি মুহূর্তে এদের ক্যারিয়ার ওয়েভ গুলাকে চেঞ্জ করতে থাকে। ক্যারিয়ার ওয়েভটা আমরা বুঝি না। মনে করো তুমি এখান থেকে বরিশাল যাবা। এবার বরিশাল এত বেশি দূরে যে তুমি হেঁটে যেতে পারবা না। তখন তুমি করো কি, একটা বাহনের সাহায্য নাও। এই বাহন তোমাকে কি করে, ক্যারি করে, ক্যারিয়ার হিসাবে কাজ করে। ঠিক আমরা যখন সিগন্যাল গুলো পাঠাই এগুলো হচ্ছে গিয়ে রেডিও রেডিও সিগন্যাল। এই রেডিও সিগন্যালটা খুব বেশি দূর যেতে পারে না। এই জন্য করে কি এর সাথে আরেকটা সিগন্যাল যুক্ত করে দেই, যে সিগন্যালটা অনেক দূর যেতে সক্ষম। এই যে আরেকটা সিগন্যালের সাথে এটাকে যুক্ত করলাম, সেই আরেকটা সিগন্যালের নাম হচ্ছে গিয়ে ক্যারিয়ার ওয়েভ। তো এইখানে আমরা এমন ধরনের ক্যারিয়ার ওয়েভ ব্যবহার করি যে ক্যারিয়ার ওয়েভ প্রতি মুহূর্তে তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে। এটা কেন করে? তার নিরাপত্তার, যাতে অন্য কেউ এটাকে হ্যাক করতে না পারে, তথ্যগুলোকে চুরি করতে না পারে। তারপরে আমরা এখানে ডেটা নিরাপত্তার জন্য ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম হিসেবে A51, A52 এবং A53 ব্যবহার করি। ডাটা এনক্রিপশন আমরা অধ্যায় 6-এ পড়েছিলাম। ডাটাকে যখন এক স্থান থেকে আরেক স্থানে পাঠায় বিশেষ মাধ্যমে গোপন করা হয়, এনকোড করা হয়, এর নাম হচ্ছে ডাটা এনক্রিপশন। এইখানে এনক্রিপশন করার জন্য আমরা কোন অ্যালগরিদম ইউজ করি? A51, A52 এবং A53 অ্যালগরিদম ব্যবহার করি। এখানে আমরা সিম কার্ড ব্যবহার করি। সিম কার্ড ব্যবহার করার কারণে তুমি সহজেই হ্যান্ডসেট পরিবর্তন করতে পারো। এটার অসুবিধা কি? ইন্টারফারেন্স তৈরি হয়। ইন্টারফারেন্স হচ্ছে গিয়ে আমার সিগন্যালটা পার্শ্ববর্তী অন্য কোনো সিগন্যালের দ্বারা প্রভাবিত হওয়ার নাম হচ্ছে গিয়ে ইন্টারফারেন্স। তুমি দেখবা যখন টিভির পাশে মোবাইল ফোনটা রাখো, মোবাইলে রিং আসলে টিভিতেও সাউন্ড শুনতে পাওয়া যায়। তার মানে কি, টিভির সিগন্যালটা আমার মোবাইল ফোনের সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়েছে, যার ফলে ওখানেও একটা প্রতিফলন দেখা গেছে। এটার নাম হচ্ছে কি ইন্টারফারেন্স। এই জিএসএম প্রযুক্তিতে আমার বিদ্যুৎ খরচ বেশি হয়। সেল সাইট 120 কিলোমিটার।
আমরা এর আগে আমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো একটা সেল, এটা হচ্ছে কি একটা সেল, এই সেলের লেন্থটা হচ্ছে কি 120 কিলোমিটার সর্বোচ্চ, আগে ছিল 35 কিলোমিটার। এটা হচ্ছে কি এটার অসুবিধা। আধুনিক কালে এসে আমরা আরেকটা প্রযুক্তি ব্যবহার করি, মাইক্রোসেল। মাইক্রোসেল অর্থ হচ্ছে কি আমি ওই যে বড় সেল যে বানাইছি এটার মধ্যে আরো অনেকগুলো ক্ষুদ্র 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 সেল বানাবো সার্ভিসটাকে বেটার দেওয়ার জন্য, নাম হচ্ছে কি মাইক্রোসেল। এরপর হচ্ছে গিয়ে সিডিএমএ। সিডিএমএ অর্থ হচ্ছে গিয়ে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। এইটা স্প্রেড স্পেকট্রাম পদ্ধতিতে ডাটা আদান প্রদান করে। ওখানে ছিল আমার সিডিএমএ এফডিএমএ টিডিএম যেমন কি স্প্রেড স্পেকট্রাম পদ্ধতি। এর ফলে ডাটার নিরাপত্তা নিশ্চিত হয়। কার্যকরভাবে ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স প্রতিরোধ করে। ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স হচ্ছে আমরা পড়েছিলাম 45 থেকে 300 বিপিএস এর স্পিডের যে সিগন্যাল গুলা সেগুলো হচ্ছে আমার কি ন্যারো ব্যান্ড। ঠিক ধান খেতে বা পাট খেতে দেখবা ওইটা ক্ষেতের মধ্যে কিছু কিছু ছোট ছোট গাছ জন্মে, যেটা আমরা আগাছা বলি। এই গাছগুলা করে কি মূল গাছের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। ঠিক তেমনি এখানে যেটা হয় যে আমার যে কোনো স্থানের যে মূল সিগন্যাল গুলা, সেই সিগন্যালটা পার্শ্ববর্তী কিছু অল্প ব্যান্ডউইথের সিগন্যাল দ্বারা ইন্টারফারেন্স হয়, প্রতিস্থাপিত হয়, প্রতিফলিত হয়। এটার নাম হচ্ছে গিয়ে ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স। তো সিডিএমএ এই ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স প্রতিরোধ করে। এখানে সফট হ্যান্ড অফ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই সফট হ্যান্ড অফটা কি আমি একটু পরে ওদেরকে বুঝাবো। জাস্ট মনে রাখো, সিগন্যালটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মানে মোবাইল ক্যারিয়ার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়, তখন সিগন্যালটাও এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে ট্রান্সমিট হয়। এটার নাম হচ্ছে কি হ্যান্ড অফ। এখানে বিদ্যুৎ সাশ্রয় প্রযুক্তি ইউজ করা হয়। এটা খুবই কম বিদ্যুৎ ব্যবহার করে। তোমার যদি জিএসএম এতে ইউজ করে 2 ওয়াট, সে ইউজ করে 2 মাইক্রোওয়াট, তাহলে কত পার্থক্য বুঝতে পারতেছো। অতি অল্প বিদ্যুৎ সে ব্যবহার করে। এটা হ্যাকিং করা প্রায় অসম্ভব। আর এটা অতি অল্প বিদ্যুৎ ব্যবহার করার কারণে এটার ব্যাটারির ক্ষয়টাও কম হয়। ফলে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায়। বা জিএসএম সেটের ব্যাটারি যদি টেকে 2 বছর, এর ব্যাটারি টিকে হচ্ছে গিয়ে 5 বছর। এটা যেহেতু ব্যাটারি কম ব্যবহার করে, তাই একে বলা হচ্ছে গিয়ে গ্রিন ফোনও বলা হয়। এখানে রোমিং সুবিধা অপ্রতুল, অর্থাৎ তুমি চাইলেই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এটাকে নিয়ে যেতে পারো না। এখানে ব্যবহারকারীর বৃদ্ধি পেলে এর গুণগত মানও বৃদ্ধি পায়। আর এখানে মনোপলির সুযোগ রয়েছে। মনোপলি বলতে আমরা কি বুঝি? এই প্রযুক্তিটা হচ্ছে গিয়ে প্যাটেন্ট করা। প্যাটেন্ট মানে হচ্ছে কি কোনো জিনিস আবিষ্কারের পরে সেটাকে একজনের নামে বরাদ্দ দেওয়া হয়। তার অনুমতি ছাড়া, তার লাইসেন্স ছাড়া অন্য কেউ এটাকে ব্যবহার করতে পারে না। এই যে একজনের নামে বরাদ্দ দেওয়া হলো, এর নাম হচ্ছে গিয়ে প্যাটেন্ট। প্রথম যিনি আবিষ্কার করবেন তিনি, তার নামে এটাকে প্যাটেন্ট নিতে হয়। এই প্যাটেন্ট নিতে পারে নাই বলে আজকে রেডিওর আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু আমরা শুনি না, আমরা শুনি হচ্ছে গিয়ে ওই ইসের নাম। ঠিক আছে, কারণ উনি প্যাটেন্ট নিয়েছিল, জগদীশ চন্দ্র প্যাটেন্ট নিতে পারেন নাই। আর প্যাটেন্ট নেওয়ার কারণে কি হয় যে একজনই ব্যবহার করতে থাকে বা একজনেরই আধিপত্য থাকে। এই একজনের আধিপত্যের কারণে এই সিডিএমএ তে মনোপলি, অর্থাৎ একজন লোক লাইসেন্স পাবে, সে একটা কোম্পানি সার্ভিস দিবে। যেমন বাংলাদেশে আগে সিটিসেল একটা কোম্পানি ছিল, এই সিটিসেল সিডিএম এর লাইসেন্স প্রাপ্ত ছিল। সিটিসেল ছাড়া আর কেউ তোমার এই সিডিএম এ সোয়েট দিতে পারতো না, সিডিএম এ সংযোগ দিতে পারতো না। ফলে এখানে তার একক আধিপত্য হতো। আর এটার নাম হচ্ছে গিয়ে মনোপলি। তোমরা মনে হয় ব্যবসায় শিক্ষায় এই মনোপলিটা পড়েছো, যে কোনো ব্যবসা অঞ্চলে একক কোম্পানির যে আধিপত্য তাকে বলা হচ্ছে কি মনোপলি। তাহলে আমরা এই মোবাইল ফোনের দুটা প্রযুক্তি জিএসএম এবং সিডিএম এ বুঝতে পেরেছি। এখান থেকে আরো কোনো প্রশ্ন আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ না? স্যার শুনতেছি, নাই কোনো কোশ্চেন স্যার, বুঝছি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে জিএসএম এর বৈশিষ্ট্য লেখো বা সিডিএম এর বৈশিষ্ট্য লেখো, অথবা আসতে পারে জিএসএম ও সিডিএম এর পার্থক্য লেখো। স্যার এখান থেকে কি শুধু মানে খতে আসে নাকি স্যার পুরো সৃজনশীল আসে বোর্ডে? এটাতে 2019 সালের আগ পর্যন্ত সৃজনশীল আসে নাই। 2019 সালে পুরা 10 মার্ক এখান থেকে এসেছে দুইটা বোর্ডে।
সিডিএমএ টা আরেকবার বুঝাবো। সিডিএমএ তে স্প্রেড স্পেকট্রাম পদ্ধতি, এটা একটা বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে সফট হ্যান্ড অফ ব্যবহার করা হয়। এটা বিদ্যুৎ সাশ্রয়, অর্থাৎ কম বিদ্যুৎ ব্যবহার করে। এটা হ্যাকিং করা অসম্ভব। কম বিদ্যুৎ ব্যবহার করার কারণে এখানে ব্যাটারিটাও অনেক দিন ব্যবহার করা যায়, ব্যাটারি আয়ু বৃদ্ধি পায়। আর এখানে রোমিং সুবিধা অপ্রতুল, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে নিয়ে গেলে তুমি ব্যবহার করতে পারবা না, ধরে নাও। অপ্রতুল হওয়ার কারণে সব জায়গায় সব সুবিধা পাওয়া যায় না। আর যখন তোমার একটা অঞ্চলে অনেক বেশি ব্যবহারকারী হয়, তখন এটার গুণগত মান বৃদ্ধি পায়। সিটি সেল মোবাইল প্রথম দিকে খুব ভালো নেটওয়ার্ক পেলো, পরে নেটওয়ার্ক পাচ্ছে না, কারণ যখন গ্রাহক বেড়ে গেছে তার সার্ভিসটা ডাউন হয়ে গিয়েছে। মোবাইল ফোনের আমরা দেখেছিলাম 5টা প্রজন্ম আছে, এখন আমরা দেখবো এই 5টা প্রজন্মে কোথায় কোথায় কি কি বৈশিষ্ট্য ছিল আর কোথায় কোথায় কি কি সার্ভিস পেয়েছি। প্রথম প্রজন্ম আসে 1979 সালে, ঠিক আছে। এই প্রজন্মে আমরা অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করতাম। এখানে চ্যানেল এক্সেল যে আমরা বলেছিলাম, সেল এনকোডিং সিস্টেম হচ্ছে গিয়ে এফডিএমএ। এখানে সিগন্যাল ফ্রিকোয়েন্সি অনেক কম পাওয়া যেত। এখানে আমরা মাইক্রোপ্রসেসর এবং সেমি কন্ডাক্টর মেমোরি ব্যবহার করতাম। একই সেলে অন্য মোবাইলের ট্রান্সমিটার দ্বারা ইন্টারফারেন্স তৈরি হতো না। এখানে আমার সার্কিট সুইচিং পদ্ধতি। সুইচিংটা কিভাবে হবে, এইটার নাম হচ্ছে গিয়ে সার্কিট সুইচিং পদ্ধতি। এই প্রজন্মে শুধুমাত্র আমার ভয়েস ট্রান্সমিট করা যেত, আর কিছু ট্রান্সমিট করা যেত না। স্থান পরিবর্তন করলে তুমি মোবাইলটা কথা বলতে বলতে হাঁটতেছো, এই রুম থেকে ওই রুমে গেছো, ব্যাস কল কেটে যাবে। এর নাম হচ্ছে গিয়ে কল ড্রপ। স্থান পরিবর্তন করলে কল ড্রপ হতো। এর স্পিড ছিল 2.4 কিলোবাইট পার সেকেন্ড। এই দেখো, প্রথম প্রজন্মে শুধু আমরা ফোন কথা বলতে পারি, আর কিছু না। দ্বিতীয় প্রজন্ম 1991 সালে আসে দ্বিতীয় প্রজন্ম। আগেরটা ছিল আমার অ্যানালগ রেডিও সিগন্যাল, এখানে চলে আসছে আমার ডিজিটাল রেডিও সিগন্যাল। আগেরটা আমার প্রযুক্তি ছিল এফডিএমএ, এখন প্রযুক্তি হচ্ছে গিয়ে টিডিএমএ এবং সিডিএমএ। এখানে ভয়েসের জন্য সার্কিট সুইচিং এবং ডাটার জন্য প্যাকেট সুইচিং ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে অডিও ট্রান্সফারের জন্য আমার ডিজিটাল মডুলেশন সিস্টেম ব্যবহার করলাম। ডিজিটাল মডুলেশন সিস্টেম ব্যবহার করার কারণে আমার এই অডিওর মান বা সাউন্ডের মান আরো উন্নত হলো। এইখানে এসে প্রথম প্রিপেড চালু হলো, অর্থাৎ আমরা আগে টাকা ভরবো তারপরে কথা বলবো, প্রিপেড মোবাইল চালু হলো এর দ্বিতীয় প্রজন্মে। এইখানে প্রথম হ্যান্ড অফ সুবিধা চালু হলো, আমরা হ্যান্ড অফটা এখনই দেখাবো। কল ড্রপ সুবিধা চালু, সমস্যা কল ড্রপ সমস্যার সমাধান হলো, অর্থাৎ তুমি এখন আর এক রুম থেকে আরেক রুমে হেঁটে গেলে কল ড্রপ হবে না। এই প্রজন্মে এসে প্রথম আন্তর্জাতিক রোমিং চালু হলো, অর্থাৎ তুমি এক দেশ থেকে আরেক দেশে গেলে রোমিং সুবিধা পাবা। এইখানে ভয়েসের পাশাপাশি এসএমএস, এমএমএস এবং ডাটা, অর্থাৎ এই প্রজন্মে আমরা প্রথম এসএমএস, এমএমএস এগুলা করতে পারলাম। এখানে স্পিড পাওয়া যায় 14.4 কেবিপিএস। দেখো খেয়াল করে, আগে ছিল মাত্র 2.4 কেবিপিএস, এখন স্পিড হচ্ছে গিয়ে 14.4 কেবিপিএস। এবং এইখানে আমরা নিরাপত্তার জন্য ডাটা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করছি। দেখো হ্যান্ড অফটা আমি একটু বুঝাচ্ছি আমাদেরকে, আগে ছবিটা দেখে নাও। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো এই লোকটা আগে এ টাওয়ারের এরিয়াতে ছিল, এই টাওয়ারের আন্ডারে ছিল। এখন যখন সে এইখান থেকে এই সেল থেকে এই সেলে আসবে, তখন সে এই বি টাওয়ারের আন্ডারে চলে আসবে। এখন যখন এ থেকে সে বির দিকে যায়, এইখানে কিন্তু তার ফ্রিকোয়েন্সি একদম কমে আসে। এখন এই জায়গাটা আমরা কাভার দিব, এটা হচ্ছে আমার হ্যান্ড অফ প্রযুক্তি। করো, দেখো এ সিগন্যাল দিচ্ছে এখন। দেখো সিগন্যাল কমতেছে, দেখো সিগন্যাল কমে যাচ্ছে, দেখছো? এখানে আসছে, সিগন্যাল কমে গেছে কিন্তু। এই মুহূর্তে বিও সিগন্যাল দিল, ফলে কিন্তু সিগন্যালটা বেড়ে গেছে আবার।
ব্যাপারটা তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এটা হচ্ছে তার সিগন্যাল। দেখো কি হয়, দেখো সিগন্যাল বর্ডারে আসলে খেয়াল করে দেখো, যখন এই এ আর বির বর্ডারে আসছে তখন কিন্তু এই সিগন্যালটা একদম কমে গেছে। এখন এই ব্যক্তি যদি কোনো কলে থাকে তখন কিন্তু তার কলটা ড্রপ হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, এই বর্ডারে আসা অবস্থায় এও একে সিগন্যাল দিতে থাকবে, এই বিও একে সিগন্যাল দিবে। যখন এ এবং বি উভয় জায়গা থেকে সে সিগন্যাল পাবে তখন কিন্তু এর সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কমবে না এই এক্স এর কাছে, এবং এ কলে থাকবে, সে এই এরিয়া এ, এই টাওয়ার এ এই কলটা এই টাওয়ার বি কে ট্রান্সফার করে দিবে। তো স্মুথলি হয় যে এটাকে আর কেউ টের পায় না, ঠিক আছে, এবং এত খুব দ্রুত হয়। এই প্রক্রিয়ার নামই হচ্ছে আমার কি, হ্যান্ড অফ প্রযুক্তি। ওই ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যান্ড অফ প্রযুক্তি দুই ধরনের আছে, সফট হ্যান্ড অফ আর হচ্ছে গিয়ে হার্ড হ্যান্ড অফ। হার্ড হ্যান্ড অফে তোমার আহ, আগে সে ছেড়ে আসে, পরে সে সিগন্যাল পায়। আর সফট হ্যান্ড অফে আগে পায় পরে ছাড়ে। অর্থাৎ হার্ড হ্যান্ড অফে সে এর সিগন্যালটাকে ছেড়ে দেওয়ার পরে বি সিগন্যাল দেওয়া শুরু করবে। আর সফট হ্যান্ড অফে বি সিগন্যাল দেওয়া শুরু করার পরে এ সিগন্যাল দেওয়া বন্ধ করবে। এই দুই ধরনের হ্যান্ড অফ প্রযুক্তি আমরা ব্যবহার করি। তৃতীয় প্রজন্ম, এই প্রজন্মে এসে আমরা ব্যবহার করি সরি, এটা আসে হচ্ছে কি 2001 সালে। এই প্রজন্মে আমরা ব্যবহার করছি গিয়ে WCDMA প্রযুক্তি এবং UMTS প্রযুক্তি। এখানে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হচ্ছে গিয়ে CDMA, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে আমরা সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং উভয়টাই ব্যবহার করি। এখানে আমরা অপারেটিং ফ্রিকোয়েন্সি ব্যবহার করি 2100 মেগাহার্টজ। দ্বিতীয় প্রজন্মে আমাদের ছিল 900 থেকে 1800 মেগাহার্টজ। আমরা তৃতীয় প্রজন্মের ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি 2100 মেগাহার্টজ। এই প্রজন্মে আমার মাল্টিমিডিয়া, মোবাইল টিভি, জিপিএস, ভিডিও কনফারেন্সিং এই সকল সুবিধা পাই। দ্বিতীয় প্রজন্মে আমরা জাস্ট খালি ডাটা ব্যবহার করতে পারছি, ঠিক আছে, বাট এই তৃতীয় প্রজন্মে আমরা কিন্তু ইন্টারনেটের সকল সুবিধা তোমরা এখানে পেয়ে গেলাম। স্পিড হচ্ছে গিয়ে 3.1 Mbps। এখানে এটা এই প্রজন্মে আমরা আন্তর্জাতিক রোমিং সুবিধা ব্যাপকভাবে পাওয়া শুরু করলাম। এই প্রজন্মে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য আলাদা করে সংযুক্ত হতে হয় না। তোমরা হয়তো পাও নাই, আমাদের সময় ছিল যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে গেলে আগে একটা মেসেজ দিতে হতো। মেসেজ অন লেখার পরে আমার ইন্টারনেটটা অন হইতো, তারপর আবার ইউজ করা শেষ হলে অফ লিখতে হইতো। তাহলে অফ লিখলে ইন্টারনেটটা বন্ধ হয়ে যেত। তুমি অন লেখো নাই, সারাদিন চেষ্টা করলেও তোমার অন হবে না। আবার অন লিখে অফ লেখো নাই, তোমার মোবাইলের সমস্ত টাকা কেটে শেষ। বাট তৃতীয় প্রজন্মে এসে এই জিনিসটা আর প্রয়োজন হয় না। তুমি সারাদিন কানেক্ট করে রাখো, যেটুকু ব্যবহার করবা সেটুকুই তোমার উঠবে, এবং আলাদাভাবে তোমাকে কোনো মেসেজ দিয়ে কানেক্টেড হতে হয় না। এখানে বিকল্প পদ্ধতিতে বিল দেওয়ার সুবিধা পাওয়া গেল। যেমন আমরা এখন তোমার মোবাইলের বিল বা মোবাইলের রিচার্জ করতে পারি বিকাশের মাধ্যমে বা ব্যাংকের কার্ডের মাধ্যমে। এই কাজগুলো আমরা করতে পারি কখন এসে, তৃতীয় প্রজন্মে এসে। চতুর্থ প্রজন্ম 2009 সালে আসে হচ্ছে গিয়ে চতুর্থ প্রজন্ম। এখানে আমরা চ্যানেল অ্যাক্সেসের জন্য ইউজ করি CDMA পদ্ধতি। এই প্রজন্মের প্রযুক্তির নাম হচ্ছে গিয়ে LTE। আমার প্রথম প্রজন্মে ছিল FDMA, এখানে ছিল TDMA, CDMA, এখানে ছিল CDMA, আর এইখানে হচ্ছে গিয়ে LTE। LTE অর্থ হচ্ছে গিয়ে লং টার্ম ইভ্যালুয়েশন পদ্ধতি। এই প্রজন্মে আমার প্যাকেট সুইচিং এর পরিবর্তে আইপি নেটওয়ার্ক। তোমরা এর আগে অধ্যায় 4-এ পড়েছো, আইপি অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তোমার এই প্রজন্মে এসে তোমার সমস্ত ডিভাইস গুলাকে একটা আইপি অ্যাড্রেস বরাদ্দ করা
এবং সেই আইপি অ্যাড্রেসের ভিত্তিতে তোমাকে এটাকে চিহ্নিত করা হলো। এর নাম হচ্ছে গিয়ে আইপি ভিত্তি। অথবা সমস্ত ডিভাইসগুলো এখন তাদের আইপি অ্যাড্রেস দ্বারা মার্কিং হবে। এই প্রজন্মে আমরা আইপি টেলিফোন, ইন্টারনেট প্রোটোকল টেলিফোন, তোমরা এখন কিন্তু মানে মোবাইলের কথা বলো, তোমরা কিন্তু মোবাইলের নর্মাল প্রযুক্তি ব্যবহারের চাই তোমরা কিন্তু এই যে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে কথা বলতে পছন্দ করো, স্বাচ্ছন্দ্য বোধ করো। এটা হচ্ছে গিয়ে আইপি টেলিফোনি। হাই স্পিড রিয়েল টাইম ভিডিও স্ট্রিমিং চালু হয়েছে। তোমরা যে লাইভ ভিডিও গুলো দেখো, এটার জন্য যে প্রযুক্তির নাম হচ্ছে গিয়ে হাই স্পিড রিয়েল টাইম ভিডিও স্ট্রিমিং, এই প্রযুক্তি চালু হয়েছে। বিভিন্ন ডিভাইস সমূহের মধ্যে রিয়েল টাইম বলতে হচ্ছে গিয়ে এখনই পাঠাবা এখনই পেয়ে যাবে, কোনো ওয়েটিং টাইম নাই। এটা হচ্ছে গিয়ে এই ধরনের রিয়েল টাইম স্পিড চালু হয়েছে। আর এর স্পিড পাওয়া যায় 100 এমবিপিএস। পঞ্চম প্রজন্ম, যেটা 2020 সালে আসবে বলা হয়েছে, এটা হচ্ছে আমার কি পঞ্চম প্রজন্ম। ঠিক আছে, আমরা যদি এই 5টা প্রজন্মের তুলনামূলক চিন্তা করি, দেখা যাবে 1970 থেকে 80-র মধ্যে আসে প্রথম প্রজন্ম, 90 থেকে 2004-এর মধ্যে আসে দ্বিতীয় প্রজন্ম, 2004 থেকে 10 হচ্ছে কি তৃতীয় প্রজন্ম, আমরা এখন চতুর্থ প্রজন্মে আসি। আর 2020 সালে পঞ্চম প্রজন্ম চালু হওয়ার কথা ছিল, এখনো চালু হতে পারে নাই, টেস্টিং পর্যায়ে আছে। প্রথম দিকে স্পিড ছিল 2.4 কেবিপিএস, এরপর আছে 64 কেবিপিএস, তৃতীয় প্রজন্মে 22 এমবিপিএস, এখন স্পিড পাওয়া যায় 1 জিবিপিএস। আর পঞ্চম প্রজন্মে 1 জিবির বেশি স্পিড পাওয়া যাবে। প্রথম প্রজন্মে আমার টেকনোলজি ছিল অ্যানালগ, দ্বিতীয়তে ছিল ডিজিটাল, তৃতীয়তে ছিল সিডিএমএ এবং ইউএমটিএস, চতুর্থতে আমরা ইউজ করি তোমার এলটি, লং টার্ম ইভ্যালুয়েশন, ওয়াইম্যাক্স, ওয়াইফাই আমার চতুর্থ প্রজন্ম বলা হয়। আর পঞ্চম প্রজন্ম হচ্ছে গিয়ে ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এর অর্থ হচ্ছে গিয়ে ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, আমরা পঞ্চম প্রজন্মে ইউজ করবো ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রযুক্তি ব্যবহার করবো। প্রথম প্রজন্মের নেটওয়ার্কের নাম ছিল পিএসটিএন, যে তোমার এখানে সার্কিট সুইচিং ব্যবহার করা হতো। দ্বিতীয় প্রজন্ম আমার সার্কিট সুইচিং ছিল, তাই তার নাম ছিল পিএসটিএন, মানে পাবলিক সুইচিং টেলিফোন নেটওয়ার্ক, এই ছিল পিএসটিএন এর পুরো অর্থ। তৃতীয় প্রজন্মে আমরা ইউজ করছি গিয়ে প্যাকেট নেটওয়ার্ক। চতুর্থ প্রজন্মে আমরা বলেছি আইপি নেটওয়ার্ক ব্যবহার করা, ইন্টারনেট ভিত্তিক, তাই এই নেটওয়ার্কটা হচ্ছে গিয়ে ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে। প্রথম প্রজন্মে আমার মাল্টিপ্লেক্সিং বা সেল সেনকোডিং প্রযুক্তি ছিল এফডিএমএ, দ্বিতীয় প্রজন্মে ছিল টিডিএমএ অবলিক সিডিএমএ, তৃতীয় চতুর্থ পঞ্চম সব জায়গায় হচ্ছে আমার কি সিডিএমএ প্রযুক্তি। সুইচিং পদ্ধতি, প্রথম প্রজন্মে আমরা বলেছিলাম সার্কিট সুইচিং, দ্বিতীয়তে আমরা বলেছিলাম ভয়েসের জন্য সার্কিট, ডাটার জন্য প্যাকেট, তৃতীয়তে প্যাকেট, চতুর্থতে অল প্যাকেট, পঞ্চমে অল প্যাকেট। প্রথম প্রজন্মে আমার সার্ভিসটা ছিল অ্যানালগ ফোন অনলি, ডিজিটাল, দ্বিতীয়তে আমরা ডিজিটাল ফোন এবং মেসেজিং পেয়েছি, তৃতীয় প্রজন্মে আমরা ফোন কল, মেসেজিং, ডাটা, আর চতুর্থ প্রজন্মে আমরা অল আইপি, তোমার তুমি ভয়েস বলো, তুমি ডাটা বলো, আইপি টিভি বলো, আইপি মোবাইল ফোন, আইপি টেলিভিশন বলো, সব ধরনের সার্ভিস এখানে পেতে থাকলাম। আর পঞ্চম প্রজন্ম তোমার স্পিডটা আরো অনেক বেশি বেড়ে যাবে এবং তোমার লার্জ ব্রডকাস্টিং সম্ভব হবে। প্রথম প্রজন্মে আমার মোবিলিটি ছিল, শুধু মোবিলিটি ছিল, যে হ্যাঁ আমি মোবাইল নিয়ে হাঁটতে পারি, আর কিছু ছিল না। তৃতীয় প্রজন্মে আমরা মোবিলিটি পেয়েছি এবং একে ব্যাপকভাবে ব্যবহার করতে পেরেছি। তৃতীয় প্রজন্মে আমার ইন্টারনেট ব্যবহার করাটা আরো সহজ হয়েছে। চতুর্থ প্রজন্মে এসে আমরা আরো ফাস্ট ব্রডব্যান্ড পেয়েছি। আর পঞ্চম প্রজন্মে যেটা আমরা পাবো বেটার কাভারেজ, এখন যেমন ঘরের মধ্যে ঢুকলে নেটওয়ার্ক পায় না, তখন এই সুবিধাটা আর এই অসুবিধাটা আর থাকবে না। অসুবিধাগুলো, উইকনেস গুলা কি কি ছিল? প্রথম প্রজন্মের ছিল আমার এফিসিয়েন্সি, দক্ষতা, আমার একটু নড়াচড়া করলে কল ড্রপ হয়ে যেত, এইটা একটা সমস্যা ছিল। দ্বিতীয় প্রজন্ম যেটা ছিল আমার ডাটা রেটটা খুবই কম ছিল। ঠিক আছে, ফৌজিয়া কোনো সমস্যা? বল মাইশা। না স্যার, ওই কিয়া বলতেছিল যে আপনি কিছু বলতেছেন কিনা, সেজন্য বললাম। তোমরা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। দ্বিতীয় প্রজন্মে আমরা যদিও বলেছিলাম যে আমাদের স্পিড পাওয়া যাবে 64 কেবিপিএস, কিন্তু বাস্তবে সেই স্পিডটা পাওয়া যেত না, সেইটা এখানে সমাধান করা হলো। আর তৃতীয় প্রজন্মের যেটা সমস্যা ছিল পারফরমেন্স, আমরা মানে কাগজে কলমে যে পরিমাণ পারফরমেন্স বলতেছিলাম, আমরা বাস্তবে সেই পরিমাণ পারফরমেন্স পাচ্ছিলাম না।
বিশেষ করে ওয়্যারলেস অ্যাক্সেস প্রোটোকলের ক্ষেত্রে। নাই, এই লিমা বলো কি বলতে চাচ্ছ? লিমা হাত তুলছো কেন, কি বলবা বলো? স্যার ভুলে মনে হয় হাত তুলে ফেলছে। আচ্ছা, চতুর্থ প্রজন্মের যে সমস্যা হচ্ছে গিয়ে আমাদের ব্যাটারি ইউজটা খুব বেশি হয়। আমাদের এত পরিমাণ ব্যাটারি ইউজ হয় যে দেখা যায় তুমি 2-3 ঘন্টা মোবাইল ফোনে অ্যাক্সেস করলেই চার্জ শেষ হয়ে যায়। আর পঞ্চম প্রজন্মে কি কি দুর্বলতা আছে এটা আমরা আসলে বুঝি। এখান থেকে আগে কোশ্চেন আসতো না, কিন্তু গত বছর এখান থেকে ভালো কোশ্চেন নিয়ে আসছে। এখান থেকে কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে দেখো। বলা হলো মাইশার আব্বু একটা ফোন সেট ব্যবহার করতো যেটা দিয়ে কথা বলা যায়, মেসেজ দেওয়া গেলেও ইন্টারনেট ব্যবহার করা যায় না। কিন্তু বর্তমান সমস্যার ক্ষেত্রে তার আব্বু এমন একটা সেট ব্যবহার করতে চাচ্ছে যে যেই ফোনটা দিয়ে কথাও বলা যাবে, আবার তোমার ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্রশ্ন গতে বলা হচ্ছে যে মাইশার আব্বুর প্রথম সেটটা কোন প্রজন্মের ছিল? কোন প্রজন্মের ছিল? দ্বিতীয় প্রজন্মের। দ্বিতীয় প্রজন্ম। কথা বলা যায়, মেসেজ দেওয়া যায়, ইন্টারনেট ব্যবহার করা যায়। আমরা দেখো দ্বিতীয় প্রজন্মে বলেছি যে ডিজিটাল ফোন কলস এন্ড মেসেজিং, খালি এই দুই সার্ভিস পাওয়া যায়। সে ইন্টারনেট চাচ্ছে, তাকে কি করতে হবে? তাকে একটা হয় তৃতীয় বা চতুর্থ প্রজন্মের সেট নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আর যেটা আসে, তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যগুলো লেখো, চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো লেখো। গত বছরের আগের বছর তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যগুলো 2বার আসছিল। আর এখন যে চতুর্থ প্রজন্ম ব্যবহার করতেছি, তাহলে আমাদের চতুর্থ প্রজন্মটাই আসা স্বাভাবিক। তাহলে এই মোবাইল ফোনের প্রযুক্তিগুলো পারা যাবে। জি স্যার। আচ্ছা, আমরা এই টপিকটুকু মনে হয় ওভারলুক করে গেছি। তারবিহীন মাধ্যমটা, এটা কি পড়াইছিলাম আমি? নো স্যার। তারবিহীন মাধ্যম, যেখানে ডাটা কোনোরকম তারের সংযোগ ছাড়াই ট্রান্সমিট করা হয়, তাকে বলা হয় তারবিহীন মাধ্যম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি তার না থাকে ডাটা যাবে কিভাবে? এই যে আমি কথা বলতেছি, তোমরা শুনতে পাচ্ছ, এখান থেকে কথাগুলো যাচ্ছে কিভাবে? আমার ল্যাপটপ থেকে আমার ওয়াইফাই মেশিনে যাচ্ছে, ওয়াইফাই মেশিন থেকে যাচ্ছে, কিন্তু এখানে যে তার নাই, তাহলে কথা কিভাবে হচ্ছে? যেখানে তার নাই সেখানে কমিউনিকেশনটা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বা যদি বাংলায় বলা হোক তাহলে হচ্ছে গিয়ে তড়িৎ চুম্বক বিকিরণের মাধ্যমে। বাংলায় কি বলা হবে? তড়িৎ চুম্বক বিকিরণের মাধ্যমে। ঠিক আছে, এটা অবজেক্টিভ পরীক্ষায় আসে যে তারবিহীন মাধ্যমে ডাটা প্রবাহিত হয় কিসের মাধ্যমে? দুটো জিনিস, একটা আসতে পারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অথবা হচ্ছে গিয়ে তরঙ্গ। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাই তরঙ্গ আকারে, ঢেউয়ের আকারে আমার সিগন্যাল গুলোকে ট্রান্সমিট করে। এবার প্রশ্নে দেখবা কোনটা দেওয়া আছে, তরঙ্গ দেওয়া আছে না রেডিয়েশন দেওয়া আছে। যেটা দেওয়া আছে তুমি সেটাতেই টিক দিবা। তাহলে এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমার 3টা মাধ্যম রয়েছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং হচ্ছে গিয়ে ইনফ্রারেড। রেডিও ওয়েভ, যে সমস্ত তরঙ্গগুলোর কম্পাঙ্ক 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে। কতটুকু কম্পাঙ্ক? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে, তাকে বলা হচ্ছে গিয়ে রেডিও ওয়েভ। কিলোহার্টজ মানে কি? 3 কিলোহার্টজ বলতে বোঝায় যে ওই তরঙ্গটা প্রতি সেকেন্ডে 3000 বার কাঁপবে। কতবার কাঁপবে? 3000 বার। তাকে বলতে কি? 3 কিলোহার্টজ। এই কম্পনটাকে বলা হচ্ছে কি কম্পাঙ্ক। যাদের কম্পাঙ্ক 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে, তাকে আমি বলবো কি রেডিও ওয়েভ। যদিও বলা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, কিন্তু বাস্তবে ব্যবহারিক ক্ষেত্রে আমরা 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ এইটুকুকে ব্যবহার করি। এর ব্যান্ডউইথ 64 kbps। এটার সুবিধা হচ্ছে গিয়ে কোনো বাধার কারণে এর ট্রান্সমিশন বন্ধ হয়ে যায় না বা বাধাগ্রস্ত হয় না। তুমি এটা বুঝবা হচ্ছে যদি কোনো অবস্টাকল, কোনো পাহাড়, পর্বত, বিল্ডিং ইত্যাদি থাকে গ্রাহক আর প্রেরকের মাঝখানে, সে এটাকে ভেদ করেই চলে যাবে। ওই ওই বিল্ডিং এর কারণে তার ট্রান্সমিশন সমস্যা হবে না। এই জন্য তুমি দেখো ঘরের মধ্যে বসে কিন্তু রেডিওটা আরামসে শুনতে পাও, কোনো সমস্যা হয় না। এখানে
ইন্টারফারেন্স কম হয়। এখানে প্রতিকূল পরিবেশেও রেডিও যোগাযোগ কার্যকর থাকে। এই জন্য ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এই সমস্ত সময় কিন্তু আমরা রেডিওর মাধ্যমে জনগণকে সতর্ক করি। এর অসুবিধা হচ্ছে গিয়ে একসাথে বেশি ডাটা ট্রান্সমিট করা যায় না। এখানে একসাথে ডাটা বেশি ট্রান্সমিট করা যায় না। তুমি যদি মনে করো তুমি একবারে 1 মেগা ডাটা পাঠায় দিবা, সে সম্ভব এখানে হবে না। এই রেডিও ওয়েভটা শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকারক, যেহেতু এটা আমার শরীরের মধ্যে দিয়ে ভেদ করে যায়, আমার শরীরের কোষের উপরে সে বিরূপ প্রতিক্রিয়া ফেলে। একইভাবে সে কিন্তু গাছপালা অন্যান্য প্রাণীদের উপরও ক্ষতিকারক প্রভাব ফেলে। এই জন্য এটা বলছে কি তোমার শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকারক। তোমরা দেখবা যে তোমরা যখন ওই ডায়াগনস্টিক সেন্টারে যাও, যেখানে এক্স রে করে ওখানে লেখা থাকে যে বিপজ্জনক, এখানে ক্ষতিকারক রেডিও ওয়েভ রয়েছে, কারণ রেডিও ওয়েভটা শরীরের জন্য ক্ষতিকারক। রেডিও ওয়েভ দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত। আমরা নিয়ন্ত্রিত বলতে কি বুঝবো? যে রেডিও ওয়েভটা ব্যবহারের জন্য আমাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় তাকে বলা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ বা কন্ট্রোল রেডিও ওয়েভ বা অথরাইজড রেডিও ওয়েভ। তুমি যদি এখন একটা রেডিও স্টেশন স্টাবলিশ করতে চাও, মনে করো আলিশা একটা চ্যানেল তৈরি করবে রেডিও আলিশা নামে, ডিজে আলিশা এটা পরিচালনা করবে, রেডিও আলিশা বা রেডিও এআই। ও কালকে তোমার বিদেশ থেকে করে চ্যানেল চালু করে দিল, কখনোই সেটা করতে পারবে না। গভর্নমেন্ট তারা এটাকে বন্ধ করে দিবে, তাকে এর জন্য গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হবে। এটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত রেডিও। আর অনিয়ন্ত্রিত বা আনঅথরাইজডটা কি? যেটার জন্য আমাকে অনুমতি নিতে হয় না। বাসা বাড়িতে বাচ্চা পোলাপান দেখবা এই রিমোট কন্ট্রোল খেলনা ব্যবহার করে, দেখবা গায়ে লেখা আছে 78.5 মেগাহার্টজ, খেয়াল করে দেখো, ঠিক আছে? তার মানে কি এটা রেডিও ওয়েভ ব্যবহার করে। তুমি যখন এই খেলনাটা কিনছো তোমাকে কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয় নাই। সো এটা হচ্ছে আমার কি অনিয়ন্ত্রিত বা আনঅথরাইজড রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভ, যাদের কম্পাঙ্ক 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে। এটা ছিল কত? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, আর এটা হচ্ছে গিয়ে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। যদিও 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ বলতেছি, কিন্তু বাস্তবে আমরা 1 মেগাহার্টজ বা এর চাইতে বেশি কম্পনের তরঙ্গগুলোকে ব্যবহার করি, এর নিচের গুলোকে আমরা ব্যবহার করি না। মাইক্রোওয়েভ তৈরি হয় দুইটা ট্রান্সরিসিভার দ্বারা। মাইক্রোওয়েভ তৈরি হয় দুইটা ট্রান্সরিসিভার দ্বারা। ট্রান্সরিসিভার মানে হচ্ছে গিয়ে ট্রান্সমিটার এন্ড রিসিভার, একটা ডিভাইস যে ট্রান্সমিটও করবে আবার রিসিভও করবে, এটাকে বলা হয় ট্রান্সরিসিভার। তোমরা এরকম দেখতে পাবা টাওয়ারের গায়ে দুইটা এরকম ট্রান্সরিসিভার বসাই, এরকম দুইটা ট্রান্সরিসিভার দ্বারা তৈরি হচ্ছে আমার কি তোমার মাইক্রোওয়েভ সিস্টেম তৈরি হয়। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। তোমাকে অবশ্যই গ্রাহক এবং প্রেরক একই সরল রেখায় থাকতে হবে, আঁকা বাঁকা পথে চলতে পারবে না। এদের মধ্যে কোনো বাধা থাকলেও সে ট্রান্সমিট করতে পারে না। তোমার গ্রাহক আর প্রেরকের মাঝখানে একটা বিল্ডিং দাঁড়া করায় দিছো, কি হবে? ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা করি কি, মাইক্রোওয়েভের টাওয়ার গুলাকে আমরা অনেক উঁচু বিল্ডিং এর ছাদে বসাই, যাতে কখনোই এদের মাঝখানে কোনো বাধা চলে না আসে। আর মাইক্রোওয়েভ তৈরি করা হয় দুইটা ট্রান্সরিসিভার মানে ট্রান্সমিটার এবং রিসিভারের সমন্বয়ে। এদের একটার কাজ হচ্ছে গিয়ে ট্রান্সমিট করা, আরেকটার কাজ হচ্ছে গিয়ে রিসিভ করা। মাইক্রোওয়েভ চ্যানেলটা বা মাইক্রোওয়েভ সিস্টেমটা দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে টেরিস্টেরিয়াল আর একটা হচ্ছে গিয়ে স্যাটেলাইট। মাইক্রোওয়েভ কয় ধরনের হয়? দুই ধরনের, টেরিস্টেরিয়াল আর স্যাটেলাইট। যখন দুইটা ট্রান্সরিসিভারই ভূমিতে অবস্থিত তখন তাকে বলা হবে হচ্ছে গিয়ে টেরিস্টেরিয়াল স্যাটেলাইট। এই দেখো এই একটা ট্রান্সমিটার, এই একটা ট্রান্সমিটার, এটা রিসিভার, আবার এটা ট্রান্সমিটার, এটা রিসিভার। এই দুইটা ট্রান্সরিসিভার কিন্তু ভূমিতে, আবার এখানে দুইটা ট্রান্সমিটার কিন্তু ভূমিতে। যখন দুইটাই ভূমিতে হয় তাকে বলা হচ্ছে কি আমার টেরিস্টেরিয়াল ট্রান্সমিশন। যদি কোনো বাধা না পড়ে তাহলে সে সর্বোচ্চ 50 মাইল পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারে। তোমরা আমাদের দেশে যে বিটিভিটা দেখেছো, বিটিভি কিন্তু টেরিস্টেরিয়াল সম্প্রচার করে থাকে, কারণ
এর দুইটা ট্রান্সরিসিভারই, তোমার সেন্ডারও ভূমিতে আর তোমার বাড়ির টিভি স্টেশন যেটা তুমি রিসিভ করো এটা কিন্তু ভূমিতে, দুইটাই ভূমিতে অবস্থিত বলে এটাকে বলছে কি টেরেস্টেরিয়াল। আর স্যাটেলাইটে কি হবে, একটা ভূমিতে আর একটা মহাশূন্য। তোমরা খেয়াল করে দেখো এই যে দাগটা এটা হচ্ছে কিন্তু পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠের উপরে এটাকে বসানো হয়। পৃথিবী কিন্তু সোজা না, সমতল না, এটা কিন্তু বাঁকানো। তো বাঁকানো হওয়ার কারণে কি হয়, পৃথিবী এরকম একটা বাঁকা সমতল। এখন তুমি যদি চাও এইখানে একটা ট্রান্সরিসিভার বসাবা আর এইখানে একটা বসাবা, তুমি যদি ট্রান্সমিট করো কখনোই কিন্তু এ এর কাছে এটা পাঠাতে পারবে না। কেন পারবে না? না, আমরা বলেছি যে এটা সরল রেখায় পাঠায়। যদি সরল রেখায় পাঠায়, তুমি খেয়াল করে দেখো এই ট্রান্সমিশন লাইন কখনোই কিন্তু এখানে পৌঁছাবে না। তো এই কারণে আমরা কি করি, স্যাটেলাইটের সাহায্য নেই। কিভাবে করি আমরা, এই একটা ট্রান্সরিসিভার ভূমিতে বসাই, আরেকটা বসাই আমি মহাশূন্যে। এটাকে বলা হয় ট্রান্সপন্ডার। এর নাম হচ্ছে গিয়ে স্যাটেলাইট ট্রান্সপন্ডার। পৃথিবী থেকে, ভূমি থেকে 22,300 মাইল উপরে আমরা একটা স্যাটেলাইট বসাই। এরপরে কি হয়, যখন এ পাঠাতে চায় এখান থেকে এ এর কাছে পাঠায়, আবার এখান থেকে এ এর কাছে পাঠায়। ফলে পৃথিবীটা এরকম বাঁকা হলেও আমার ট্রান্সমিশন বন্ধ হয় না। এই হচ্ছে কি আমার স্যাটেলাইট ট্রান্সমিশনের কারণ। আর এই ট্রান্সমিশনের জন্য আমরা করি কি, ওই যে উপরে যে স্যাটেলাইট গুলো বসাই সেখানে আমার প্রচুর শক্তির প্রয়োজন হবে। শক্তি কিভাবে পাঠাবো, ওখানে তো আমার জ্বালানি পাঠানো সম্ভব না। আমরা এখানে সৌরশক্তি, এই যে সোলার প্যানেল বসাই দিই। সোলার প্যানেল বসানোর ফলে সূর্যের আলো থেকেই সে তার প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে, যার ফলে এখানে আমার কোনো জ্বালানি সরবরাহ করতে হয় না। তো দেখো এখান থেকে আমরা দেখলাম যে এই স্যাটেলাইট ট্রান্সমিশন প্রসেসের তিনটে অংশ। একটা হচ্ছে গিয়ে প্রেরক, একটা হচ্ছে গিয়ে প্রাপক, আর একটা হচ্ছে গিয়ে ট্রান্সপন্ডার। এটা হচ্ছে গিয়ে প্রেরক স্টেশন, এটা হচ্ছে গিয়ে প্রাপক স্টেশন, এটাকে বলছে কি ট্রান্সপন্ডার। আমরা প্রেরককে বলি আপ লিঙ্ক আর প্রাপককে বলেছি কি ডাউন লিঙ্ক। প্রেরক উপরে পাঠাবে, প্রাপক উপর থেকে পাবে। এই সিগন্যালটা এখান থেকে 22,300 কিলোমিটার উপরে যাবে, আবার ওখান থেকে নেমে আসবে। তোমরা দেখবা যখন তোমরা ইএসপিএন এর খেলা দেখো, ইএসপিএন এর খেলাটা বিটিভির থেকে প্রায় 2 সেকেন্ড পরে আসে। এর কারণ কি, বিটিভির খেলাটা ডাইরেক্ট আসে আর ইটিভিটা কি হয়, ওই ইএসপিএন এরটা উপরে যায়, ওখান থেকে ট্রানজাকশন হয়ে আবার নিচে আসে। এই কারণে এখানে আমার সময় বেশি লাগে। এই মাইক্রোওয়েভের সুবিধা কি, এখানে তুমি একই সাথে বিপুল তথ্য পাঠাইতে পারবা, যেটা রেডিও ওয়েভে আমাদের পক্ষে সম্ভব ছিল না। এখানে কোনো কেবলের প্রয়োজন হয় না। পাহাড়ি অঞ্চল, দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটা লাভজনক বা সুবিধাজনক। এর অসুবিধা কি, এটা বাঁকা পথে চলতে পারে না। প্রাপক এবং প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে সে ট্রান্সমিট করতে পারে না। আর টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, বিভিন্ন আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে এবং ইন্টারনেটের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। সবাই কি কথাগুলো বুঝতে পেরেছেন?